স্কোয়াডটা কেমন? অনেকেই বলছেন যে একটু ভয় জায়গা নিয়ে যে বাংলাদেশ 2 দিন 3 দিন টিকতে পারবে কিনা, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে স্কোয়াড যদি আপনি ভয় জাগা নিয়ে কিনা জিজ্ঞেস করেন, ক্রিকেটে তো আসলে এই মুহূর্তে ভয় পাওয়ার মতো আসলে কিছু নাই। বাংলাদেশ দল প্রত্যেকটা দলের চোখে চোখ রেখে এখনো পর্যন্ত খেলেছে। আমরা যদি স্ট্রেংথ অ্যানালাইসিস করি তাহলে এই অস্ট্রেলিয়া দলের যে স্ট্রেংথ, এটা পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই তারা কিন্তু বাংলাদেশকে ফেস করতে যাচ্ছে। এবং অস্ট্রেলিয়ার উইপন যদি আপনি ঘাটেন তাহলে তাদের হাতে এমন কোনো উইপন নাই যেটা তারা এই মুহূর্তে লুকিয়ে রেখেছে বা রেস্টে রেখেছে। প্রবেবল যারা ইনজুরি থেকে ব্যাক করেছে, আপনি সেই নামগুলো দেখেন। প্যাট কামিন্স, তার লোয়ার ব্যাক ইনজুরি ছিল, সেখান থেকে তিনি ব্যাক করেছেন এবং লাস্টের অ্যাশেজের নিশ্চয়ই মনে আছে আপনার, 2টো ম্যাচ কিন্তু তিনি খেলেননি তার ইনজুরি কনসার্নে। নেথান লায়ন, তারও কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ছিল, সেখান থেকে তিনি ব্যাক করেছেন। হেজেলউড, তারও ইনজুরি ছিল, তিনিও ব্যাক করেছেন। এবং এই ইনজুরি থেকে ব্যাক করা প্লেয়ারগুলোকে মানে এমন আছে না যে একটু সতর্কতার জন্য এখন একটু না খেলাই, বাট এটা কিন্তু তারা করেনি। আপনি স্পিন অ্যাটাকে অস্ট্রেলিয়ার সবচাইতে ডেঞ্জারাস নাম কোনটা? নেথান লায়ন, 567টা উইকেট এই মুহূর্তে তার নামে। টেস্ট উইকেটে যারা এই মুহূর্তে টপার লিস্ট আপনি যদি খোঁজেন, অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে তিনি সবার শীর্ষে। তার উপরের 4জন রিটায়ারমেন্টে চলে গেছেন। তার মানে কি, ওয়ার্ল্ড ক্রিকেটের এই মুহূর্তে বল হাতে অ্যাক্টিভ যিনি রাজত্ব করছেন টেস্ট ক্রিকেটে, হি ইজ নেথান লায়ন অ্যান্ড হি ইজ দেয়ার। এবার আসেন পেস অ্যাটাকে, 433টা উইকেট মিচেল স্টার্ক। ওই উইকেট পরিসংখ্যান বাদ দেন, মিচেল স্টার্ক নাম শুনলেই তো মাহফুজ কিছু ক্রিকেটার থাকে যাদের জন্য পরিসংখ্যান লাগে না। মিচেল স্টার্কের নাম শুনলে মনে হচ্ছে যে পায়ের গোড়াল এটা মনে হয় গেল, ওই যে ইনসুইং এ একটা ইয়র্কার এমনি আসছে। প্যাট কামিন্স, কাম অন ম্যান, মানে এত ওয়েল ডিরেক্টেড বাউন্সার প্যাট কামিন্স দিতে পারেন। অ্যান্ড জশ হেজেলউডের সবচেয়ে ভালো যেটা বৈশিষ্ট্য, যে স্পট বোলিং, ভালো লেংথ, ভালো লাইনে তিনি বল ফেলবেন, আপনাকে বিপদে ফেলবেন। সো স্কট বোল্যান্ড, তিনি অ্যাশেজে খুব ভালো বল করেছেন। তার অলরেডি নামের পাশে অল্প কয়েকটা ম্যাচে তিনি খেলেছেন, সম্ভবত অ্যারাউন্ড 15টা বা 20টা ম্যাচ, তার 82টা উইকেট তার নামের পাশে আছে। বাট স্কট বোল্যান্ড সম্ভবত দুর্ভাগ্য তার যে জশ হেজেলউডের জন্য তার জায়গাটা ছাড়তে হবে। আপনি দেখেন মানে এই পেস অ্যাটাকের এগেইনস্টে বাংলাদেশের তো পুরোটাই চ্যালেঞ্জ। আপনি যদি স্কোয়াডে, আমি স্পিন অ্যাটাক বললাম, পেস অ্যাটাক বললাম, আপনার তাদের ব্যাটিং স্ট্রেংথ দেখেন, কে নাই? ট্রাভিস হেড 3টা সেঞ্চুরি মেরেছেন এই লাস্ট অ্যাশেজে। তারা তো লাস্ট খেলেছেন অ্যাশেজেই। সো অ্যাশেজের স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন তাহলে তার 3টা সেঞ্চুরি এক অ্যাশেজের ভিতরে। স্টিভেন স্মিথ একটা সেঞ্চুরি পেয়েছেন, অ্যালেক্স কেরি সেঞ্চুরি পেয়েছেন, লাবুশেন সেঞ্চুরি পাননি। বাট তাদের যে ব্যাটিং অর্ডার, তাদের যে ব্যাটিং লাইন আপ, হয়তোবা টপ অর্ডারে ওসমান খোয়াজা যেহেতু রিটায়ার করেছেন, সেখানে ওয়েদারেল্ড তাকে প্লেস করবে টিম অস্ট্রেলিয়া। জস ইংলিশ আর হচ্ছে স্কট বোল্যান্ড, দুজন হয়তো স্কোয়াডের বাইরে থাকবে, আর বাকি 11 তো মিলেই গেছে মোটামুটিভাবে ধরা যায়। ভেরি ভেরি ডেঞ্জারাস এমিল, মানে আমি ট্রুলি এক্সাইটেড এই বোলিং অ্যাটাকটার এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা আসলে কিভাবে রেজিলিয়েন্স দেখায়। মানে ইন্টারেস্টিং হবে, খুব ভালো হবে যদি বাংলাদেশের টপ অর্ডার খালি 1টা ঘন্টা এখানে সার্ভাইভ করতে পারে। ডারউইনের উইকেট সম্পর্কে যতটুকু দেখলাম, যতটুকু জানলাম, যতটুকু পড়াশোনা করলাম, ডারউইনের উইকেটে তো ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে আসলে ওরকম হয় না বা হচ্ছে না। লাস্ট 2025 সালে যেই টি-20টা হয়েছে, একমাত্র টি-20 যেটা দক্ষিণ আফ্রিকার এগেনস্টে, সো ওইটাকে আমরা এক্সাম্পল হিসেবে আনি। ওডিআই টেস্ট খুঁজে লাভ নেই, কারণ টেস্ট হয়েছেই 2টা আর ওডিআই হয়েছে 4টায় বাংলাদেশের এগেনস্টে, সবশেষ 2008। সো সেই গল্প বাদ, গত বছরের ঘটনাটা বলি। গত বছর 218 করলো সাউথ আফ্রিকা। তার মানে কি, এটাতে রান হয় এবং সেখানে 56 বলে 121 ব্রেভিস। তার মানে কি, এখানে আপনি টিকে থাকলে রান পাবেন। কিন্তু উইকেটটা সম্পর্কে আপনি যদি ধারণা চান, উইকেট হচ্ছে এখানে রান প্রসবা উইকেট সোফার। কেন? কারণ মেয়েদের ক্লাবের কিছু খেলা হয় এখানে। আপনি ক্রিকেট যদি গুনতে চান তাহলে এখানে মেয়েদের ক্লাবের কিছু খেলাধুলা এখানে মোটামুটিভাবে হয়, এছাড়া রাগবিটাই এখানে বেশি হয়। সো মেয়েদের খেলাধুলার কারণে উইকেটে ওয়ের এন্ড টিয়ারের যে বিহেভিয়ারটা, সেটা একটু কম রাখা হয়েছে, কম্পারেটিভলি একটু ইজিয়ার উইকেট বানানো হয়েছে। তো ওই ইজিয়ার উইকেটটাতে শুধুমাত্র আপনার চ্যালেঞ্জ হচ্ছে ইনিশিয়াল আওয়ারে গ্রাস, বাউন্স, নতুন বলের শাইন, সিম মুভমেন্ট, জাস্ট এইগুলো আপনি প্রথম ঘন্টাটা, এই যে যা কিছু বললাম, এই সব কিছুর অ্যাডভান্টেজ হচ্ছে ইন ভেরি ফার্স্ট আওয়ার। প্রথম ঘন্টাটা যদি এমিল আমাদের, যদি তানজিদ তামিম খেলেন, জয় খেলেন, সাদমান খেলবেন কিনা আই এম নট শিওর, এই ধরনের উইকেটে জয় যদি খেলেন, তানজিদ তামিম খেলেন, মুমিনুল খেলেন, প্রথম 3জন ব্যাটার, তাদের জন্য বিগ চ্যালেঞ্জেস আর ওয়েটিং। এবং তাদেরই এটা রেসপন্সিবিলিটি, ভাই প্রথম 1 ঘন্টা আপনি ঠেকা দেন। কেমনে ঠেকা দিবেন, খুঁটি গাড়বেন, কিভাবে কি নিজেকে গেটিস দিবেন, ইটস আপ টু ইউ। But you have to be there for at least 1 hour, and after that you will see the ball coming very nicely to your bat, কারণ ওয়ার এন্ড টিয়ার এমিল নাই এই উইকেটে। এই উইকেট রান দিবে আপনাকে।
না মাহফুজ, আপনি অস্ট্রেলিয়া তো অনেক দূর, মানে দুনিয়ার যে কোনো টেস্ট ম্যাচের বোধ করে ওই প্রথম 30 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের ওপেনারদের এই সমস্যাটাও অনেক বেশি প্রবল যে আপনি ওই শুরুতে উইকেট হারিয়ে ফেলে। আর আপনি যে বোলারদের কথা বললেন বা ওই আধুনিক ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল যে বোলাররা, বোলিং ডিপার্টমেন্ট, বোলিং ইউনিট, আপনি বলে তো সবার আগে অস্ট্রেলিয়ার নামটা আসবে, সেটা ওই গতি, সুইং, স্পট বোলিং, আপনি যে ব্যাপারগুলো মেনশন করলেন। আর ওগুলোতে না যাই, আমরা একটু দেখি যে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক কি বলেছেন। তিনি বেশ রোমাঞ্চিত, যেহেতু খুব স্বাভাবিক, এত বড় নাম আবার তাদের স্কোয়াডে ফিরেছে, যে তিনি বলছেন যে প্যাট, জশ, নাথানের প্রত্যাবর্তনের জন্য আমরা মুখিয়ে আছি। তারা জাতীয় নির্বাচক প্যানেলের কথা বলছেন, সেখানে চোট থেকে সেরে ওঠার জন্য কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে তারা স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন দলের সাথে প্রচণ্ড কঠোর পরিশ্রম করেছে। যদিও 13 সদস্যের একটা দল, এই ম্যাচগুলোর আগে কোনো পরিবর্তন প্রয়োজন হলে আমাদের ক্রিকেটাররা প্রস্তুত থাকবে এবং সবাইকেই পাওয়া যাবে। জস বেলি বলছেন, অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন। মাহফুজ, আপনি তো দল নিয়ে বললেনই, এখন ছোট্ট করে একটু প্রেডিকশন বলবেন যে দুইটা ম্যাচে কি বাংলাদেশ হারবে নাকি একটু লড়াই থাকবে? আপনার কি না, মনে হয়? আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আগে আমাকে বলেন, মানে আপনি এই বোলিং অ্যাটাকের এগেইনস্টে ডেফিনেটলি যে কোনো দলের জন্য এটা কঠিন পরীক্ষা, মানে তাদের বোলিং অ্যাটাকটা কেমন, বা এখানের প্রশ্ন যে ঘ সেটের প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে এটা ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হবে, এটা খুবই অনুমিত, এই কথাটা সবাই জানেন। আপনি আমাকে উত্তর দেন, যেহেতু আমরা মোটামুটিভাবে কাছের থেকে আমাদের ক্রিকেটারদেরকে লাস্ট টেস্ট ম্যাচগুলোতে পারফর্ম করতে দেখেছি, আপনি নিয়মিত মাঠে যাচ্ছেন, তো ওই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা তারা রিসেন্ট যে পেস এবং যে ধরনের বাউন্স তারা ফেস করছে, আমরা জিম্বাবুয়ের আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। জিম্বাবুয়েতে মূলত বাংলাদেশ কাঁপি গিয়েছে কেন? সেখানকার উইকেটের যে ক্যারি মিরপুরের থেকে স্লাইটলি বেশি, সেই কারণে ওই এক্সট্রা যে ক্যারিটা এটাকেই বাংলাদেশ নেগোশিয়েট করতে পারেনি। ম্যাক্সিমামে আমরা কিন্তু এয়ারে আউট হয়েছি, যেটা আস্তে 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 পরে টি-20 সিরিজে এসে কিছুটা খাবি খেয়েছে। তো ওই জায়গাতে আপনি একটু বিশ্লেষণ করেন যে টপ অর্ডার এবং আমাদের ব্যাটিং অর্ডারটা আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটুকু তারা সেখানে রক্ষণের দেয়ালটা গড়তে পারবে? বাস্তবতা বলে কিন্তু খুব বেশি পারবে না বাংলাদেশ, বিশেষ করে জিম্বাবুয়েতে যে ধরনের ক্রিকেটটা খেলেছিল। এখানে আরেকটা ব্যাপার মাহফুজ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা বাংলাদেশের কোচরাও বারবার মানছেন, যে প্র্যাকটিস ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ। আপনি হুট করে ওই যে বাংলাদেশে খুব বেশি গরম, তারপর গেলেন জিম্বাবুয়েতে ঠান্ডা, মানে এর ফলে কিন্তু যে মাঝখানে কোনো একটা প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ খেলতে পারে। এখন আপনি বাংলাদেশের যতই ব্যস্ত সময় কাটান, যতই ক্রিকেটের মধ্যে থাকেন, জিম্বাবুয়েতে গিয়ে তো ভিন্ন কন্ডিশনে আপনি একদমই দাঁড়াতে পারেন। কন্ডিশনিং ক্যাম্প ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো অস্ট্রেলিয়াতে গিয়েও যদি আপনি একটা প্র্যাকটিস ম্যাচ না খেলতে পারেন, প্র্যাকটিস খুব বেশি সময় না পান, যদিও দল খুব সম্ভবত চলে যাবে কত 1 বা 2 তারিখের দিকে, মানে আপনার 13 তারিখে তো প্রথম ম্যাচ, খুব বেশি দিন তারা পাবেন না, বা একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সময় কি বাংলাদেশ দল পাবে কিনা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। যদি প্র্যাকটিসটা বা কন্ডিশনিং ক্যাম্প আপনি যেটা বলছিলেন ঠিকঠাক না হয়, বাংলাদেশ 2.5 বা 3 দিনে ম্যাচ হারবে আমার মনে হচ্ছে। আর যদি ঠিকঠাক হয় তাহলে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলবে, অন্তত ওই যে অস্ট্রেলিয়ার সঙ্গে তো এখন ইংল্যান্ড গিয়ে খেললেও হারবে, কিন্তু যে বাস্তবতা আপনাকে মানতে হবে। আচ্ছা এমিল, 1-2 তারিখ গেলে 13 তারিখের আগ পর্যন্ত 10 থেকে 12 দিন সময় আছে না? হ্যাঁ, 12 দিন। তো কন্ডিশনিং ক্যাম্প বলতে এখন ধরেন আমি আপনাকে সেখানে একটা ওয়েদার আপডেট দেই, মানে না, আপনি কন্ডিশনিং মাহফুজ, আপনি যতই ওই ক্যাচিং প্র্যাকটিস করেন, ওই নেটে catching না, সময় কাটান, হ্যাঁ, মানে নেটে আপনি যতই বেশি সময় কাটান, ম্যাচ প্র্যাকটিস তো ভিন্ন না জিনিস, ম্যাচ সিনারিও করবে মানে নিজেরা নিজেরা। তো ওটা তো মিরপুরও সারা জীবন খেলছে, মানে ওই বোলারদেরই তো তারা খেলছে। অস্ট্রেলিয়ার সাথে এখন তা তো এটা আগে থেকে কথা বলা থাকতে হয় যে আমরা আগে একটা প্র্যাকটিস ম্যাচ পাবো খেলবো কিনা। আপনাদের সেখানকার কোনো একটা ক্লাবের সাথে বা কোনো একটা টিমের সাথে। সো এটা হইলে তাহলে একটা কথা ছিল, হুট করে বললে তো আর দিবে না। আমি আর আপনি না, তো এমিল চলেন একটা ম্যাচ খেলি। তবে আমি আশাবাদী মাহফুজ, বাংলাদেশ আমি যেটা বললাম যে 2.5 বা 3 দিনে ম্যাচ হারতে পারে। আবার নাজমুল শান্তর যেটা প্ল্যান থাকে যে আপনি প্রথম ইনিংসে আগে ব্যাটিং করেন, মানে টস জিতে হয় আগে ব্যাটিং করেন, বা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা পেলে সবসময় দলের প্রথম ইনিংসে যত বেশি রান করা সম্ভব। এখন সেটা 350-400 হলে বাংলাদেশ ভালো একটা লড়াই করবে, বিশেষ করে আমাদের বোলাররা প্রথম ইনিংসে অন্তত অস্ট্রেলিয়াকে ভোগাবে। আচ্ছা, আমরা ধরেন জয় কিভাবে ব্যাটিং করে বা সাদমান কিভাবে ব্যাটিং করে, অথবা প্রত্যেকেই ধরেন মমিনুল কিরকম ব্যাটিং করে, আমরা জানি ডিফেন্সিভ মাইন্ডসেট তাদের আছে, টেস্টের মেজাজে তারা চেষ্টা করেন যে কোনো উইকেটে থিতু হতে। এই সবার থেকে টপ অর্ডারে একটু আলাদা হচ্ছে তানজিদ তামিম। আচ্ছা, তিনি একটু মারকুটে ব্যাটিং করেন, আর এই ধরনের উইকেট যেগুলোতে বল একটু ক্যারি করে, বলে একটু পেস থাকে, পেসটাকে কাজে লাগিয়ে জাস্ট প্লেসমেন্টের উপর খেলাটা খুব পছন্দ করেন তিনি। ডু ইউ থিঙ্ক যে সামহাও তানজিদ তামিমকে এখানে খেলানো হবে এবং সামহাও তিনি একটা এক্স ফ্যাক্টর হতে পারেন ইনিশিয়ালি প্রেশার ব্যাক করানোর জন্য, যে
থাকে না যে আমরা ভাবি যে এক পাশ থেকে মুরগির মতো উইকেট পড়তেই থাকবে, কিন্তু ওইটার মানে attack is the best ওইটার defense. বদলতে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তিনি হয়তো একটু অ্যাটাক করে খেললেন স্লাইটলি, যে প্রতি ওভারে ধরেন একটা দুইটা 4 হয়ে গেল বা একটা করে 4 হয়ে গেল, বা একটু যে বলগুলোকে মারার পেসটাকে কাজে লাগানো, তার সে এবিলিটি আছে। মানে নট লাইক দ্যাট যে মিচেল স্টার্ক বল করছে থেকে প্রত্যেকটা বল তিনি সমীহ করবেন, তা তো না। সো ডু ইউ থিঙ্ক যে এটা বাংলাদেশের জন্য সর্ট অফ একটা পজিটিভ রিলিভ হইতে পারে মানে ওই সময়টাতে? না, হতে পারে। তার জন্যই কিন্তু তানজিদ হাসান তামিমকে টেস্টে ফেরানো হয়েছিল, কিন্তু আবার জিম্বাবুয়েতে আমরা দেখলাম তার জায়গায় তাওহিদ হৃদয়, মানে স্কোয়াড একটা অদল বদল, তিনি ছিলেনই না। তো সেক্ষেত্রে আগের সিরিজে বাদ থাকা বা রান না পাওয়া ব্যাটারকে আবার ফেরাবে কিনা সেটাও একটা প্রশ্ন। তবে হলে খুব একটা খারাপ হয় না। আপনি যেটা বলছেন যে একটু ভিন্ন ধর্মী, যে আমাদের টপ অর্ডার যদি আপনি দেখেন, ওই জয়, সাদমান বা যেই ব্যাটিংটা করে থাকে, আবার তিনে মমিনুল একই ঘরনার ব্যাটিং করেন, হয়তো ডানাতি বাতি একটা ব্যাপার থাকতে পারে। তো তানজিদ তামিম খুব একটা খারাপ অপশন হবে না, কিন্তু সেই অপশনটা নির্বাচকরা ভাববেন কিনা সেটাই বড় বিষয়। রাইট, আমরা তাহলে একটা প্রশ্ন ছুড়ে দিলাম আমাদের এই প্রান্ত থেকে, সেটা হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে, বা এটা একটা অ্যাজাম্পশন, দর্শক আপনারাও আপনাদের কমেন্ট জানাবেন, সেখানে সাদমান অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছেন, জয় সার্ভিস দিচ্ছেন, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ওকে, বাট মাঝখানে যখন তানজিদ তামিমকে ইনক্লুড করা হলো টেস্ট স্কোয়াডে, আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম এই কারণে, ইনিশিয়ালি এরকম একটা ব্যাটার যদি টপ অর্ডারে থাকে এবং তিনি যদি একটু মারকুটে ব্যাটিং করতে পারেন এরকম উইকেটে, যাদের এরকম উইকেটে একটু স্বভাবসুলভ অ্যাটাকিং খেলার অভ্যস্ততা আছে, তখন হয় কি প্রেশারটা অপোনেন্টের কাছে সামহাও ব্যাক হয়ে যায়। একদম এক প্রান্ত থেকে মুরগির মতো উইকেট পড়ছে, দুই প্রান্ত থেকে আরেক, মানে একটা প্রান্ত থেকে অন্তত কেউ যদি স্ট্রাইক ব্যাক করতে পারেন, কিছু সময় অপোনেন্টের বোলাররা লাইন লেন্থ স্পট একটু হলেও হারিয়ে ফেলেন। তো ওই জিনিস বিবেচনায় তানজিদ তামিম তাকে রাখা হবে কিনা আমরা আসলে ওয়েট করছি। দ্যাট উইল বি এ গুড চয়েস। ডু ইউ ফাইন্ড এনি স্পট ফর তাওহিদ হৃদয়? না, আমি তাওহিদ হৃদয়ের জন্য, যদি লিটন ঠিকঠাক থাকেন তাহলে আমি তাওহিদ হৃদয়ের জন্য খুব একটা জায়গা দেখি না বাস্তবতা তাই বলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.